পরদিন বিকেলে তিথির মাধ্যমে ঠিকানা জোগাড় করে রেহানা কবির কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই অনীকদের ফ্ল্যাটে এসে হাজির হলেন। সারা তখন সবেমাত্র অফিস থেকে ফিরে রিদানকে হাত-মুখ ধুইয়ে দিচ্ছিল। কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলতেই সারা স্তব্ধ হয়ে গেল। দরজা ওপাশে স্বয়ং সিওর মা দাঁড়িয়ে। ম্যাম, আপনি এখানে? সারা কিছুটা হকচকিয়ে গেল। রেহানা কবির একটি স্নিগ্ধ হাসি দিয়ে বললেন, অফিসের বাইরে আমি ম্যাম নই সারা, আমাকে আন্টি বলেই ডাকো। হুট করে চলে এলাম, কিছু মনে করনি তো? না না আন্টি, একদমই না। ভেতরে আসুন প্লিজ। সারা নিজেকে সামলে নিয়ে উনাকে বসার ঘরে বসালো। ঠিক তখনই রিদান ড্রয়িং রুমে দৌড়ে এলো। তার পরনে একটা ছোট কার্টুন আঁকা টি-শার্ট। কায়ানের মাকে দেখে সে এক মুহূর্ত থমকে দাঁড়ালো। তারপর তার স্বভাবসুলভ চঞ্চলতার ওনার পাশে গিয়ে দাঁড়িয়ে বড় বড় চোখ করে বলল, তুমি কে? তুমি কি কায়ান আঙ্কেলের আম্মু? কায়ান আঙ্কেলের মতো তোমার চোখগুলো অনেক বড়। রিদানের মুখে নিজের প্রশংসার চেয়ে কায়ানের প্রতি তার এই সহজ টান দেখে রেহানা কবিরের বুকটা গলে গেল। তিনি রিদানকে কোলে টেনে নিয়ে বললেন, হ্যাঁ দাদুভাই, আমি কায়ানের আম্মু। তোমার নাম রিদান, তাই না? হ্যাঁ, আমি সাফওয়ান জাওয়াদ রিদান। তুমি আমার জন্য চকলেট এনেছো? রিদান ওনার গাল ছুঁয়ে পাকা গলায় জিজ্ঞেস করল। সারা রান্নাঘর থেকে চা নাস্তা নিয়ে আসার সময় রিদানের কথা শুনে লজ্জিত হয়ে বলল, রিদান, ওভাবে কথা বলে না বাবা, আন্টির ডিস্টার্ব হচ্ছে। একদম না সারা, ও বড্ড মিষ্টি একটা বাচ্চা। রেহানা কবির রিদানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন। তিনি রিদানের নিষ্পাপ চোখের দিকে তাকিয়ে ভাবলেন, এই ছোট্ট শিশুটার কোনো দোষ নেই, অথচ সমাজের কত নিয়ম একে একলা করে রেখেছে। সারার প্রতি ওনার স্নেহের আর সম্মান যেন আরও বহুগুণ বেড়ে গেল। পরদিন সকালে কায়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের করিডোর ধরে কায়ান যখন হেঁটে যাচ্ছিল, তখন তার মধ্যে এক অদ্ভুত অস্থিরতা। গতরাতে মা তাকে ফোন করে শুধু এটুকুই বলেছেন, সারা মেয়েটা রত্ন রে কায়ান, আর ওর ছেলেটা একদম তোর ছোটবেলার মতো চঞ্চল। মা সারার বাসায় গিয়েছিলেন। এই সত্যটা জানার পর থেকে কায়ানের চোয়াল শক্ত হয়ে আছে। সে নিজের কেবিনে ঢোকার আগে সারার ডেস্কের সামনে এসে দাঁড়ালো। সারা তখন ফাইল গোটাচ্ছিল। মিস সারা, আমার কেবিনে আসুন, এখনই। কায়ানের গলার স্বর বরফের মতো ঠান্ডা। সারা কেবিনে ঢুকতে কায়ান চেয়ারে না বসে সারার মুখোমুখি এসে দাঁড়ালো। তার দীর্ঘ অবয়বের সামনে সারাকে খুব ছোট দেখাচ্ছিল। কায়ান তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, আমার মা কাল আপনার বাসায় গিয়েছিলেন? আপনি ওনাকে ডেকেছিলেন? সারা কায়ানের এই আকস্মিক অভিযোগে কিছুটা আঘাত পেল, কিন্তু সে নিজের আত্মসম্মান বজায় রেখে শান্ত দৃঢ় গলায় বলল, না স্যার, আন্টি নিজের ইচ্ছায় এসেছিলেন, আমি ওনাকে ডাকিনি। আর ওনার আসার পেছনে আমার কোনো উদ্দেশ্যও ছিল না। উনি আপনার মা, তাই আমি ওনাকে যথাযথ সম্মান দিয়েছি। কায়ান সারার চোখের দিকে তাকালো। সেখানে কোনো ভয় নেই, আছে এক পরিষ্কার সততা। কায়ান খুব ভালো করেই জানে সারা কোনো সুযোগ সন্ধানী মেয়ে নন, কিন্তু নিজের ভেতরের এক অদ্ভুত ভালো লাগা আর টানকে আড়াল করতেই সে এমন রুক্ষ আচরণ করেছে। সে নিজের অনুভূতি কোনোভাবেই স্বীকার করতে চায় না। তার কাছে মেয়ে মানেই সুযোগ সন্ধানী, নিজের স্বার্থের জন্য সব করতে পারে। কায়ান এক পা পিছিয়ে গিয়ে টেবিলটা ধরে বলল, আমি কাজের জায়গায় পার্সোনাল লাইফের ইন্টারফেয়ারেন্স একদম পছন্দ করি না মিস সারা। মা সহজ সরল মানুষ, ওনাকে নিজের পার্সোনাল স্ট্রাগল দেখিয়ে সিম্প্যাথি গেইন করার চেষ্টা করবেন না। এই প্রথম কায়ানের কোনো কথা সারার আত্মসম্মানে তীব্রভাবে আঘাত করল। সারা এক মুহূর্ত চুপ করে রইল। তারপর অত্যন্ত মাপা এবং গম্ভীর গলায় বলল, স্যার, আমি কায়ান গ্রুপে চাকরি আমার মেধা দিয়ে পেয়েছি, কারো সিম্প্যাথি দিয়ে নয়। আর আমার ছেলেকে একা মানুষ করার ক্ষমতা আমার আছে। আপনি নিশ্চিত থাকতে পারেন, আপনার পরিবারের কাছে আমার কোনো প্রত্যাশা নেই। আমি কি এখন আমার কাজে যেতে পারি? সারার এই স্পষ্ট এবং মর্যাদাপূর্ণ জবাব কায়ানকে স্তব্ধ করে দিল। সে কিছু বলার আগেই সারা একটি মৃদু মাথা
ঝুঁকিয়ে কেবিন থেকে বের হয়ে গেল। কায়ান নিজের রিভলিং চেয়ারে ধপ করে বসে পড়ল। সে বুঝতে পারছে সে একটু বেশিই করেছে। সারার প্রতি তার মনে যে শ্রদ্ধার এক অদ্ভুত ভালো লাগা তৈরি হচ্ছে, সেটাকে সে নিজের অহংকার দিয়ে ঢাকতে গিয়ে সারাকে অপমান করে ফেলেছে। কায়ান নিজের কপালে হাত দিয়ে চোখ বন্ধ করল। নিজের অবাধ্য অনুভূতির তার ওপর তার রাগ ক্রমশ বাড়ছে। কায়ানের কেবিন থেকে বের হয়ে আসার পর সারার চোখের কোণে এক ফোঁটা জলও জমা হয়নি, কিন্তু তার চিবুক চোরা শক্ত হয়ে উঠেছিল। যে অতীতকে সে পেছনে ফেলে এসেছে, যে লড়াই সে প্রতিদিন একা লড়ছে, সেটাকে কেউ সিম্পেথি গেইনের অস্ত্র বলতে পারে, এটা সারা ভাবতেও পারেনি। অন্য যে কোনো মেয়ে হলে হয়তো ভেঙে পড়ত কিংবা চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিত, কিন্তু সারা আলাদা। সে শান্ত মুখে নিজের ডেস্কে এসে বসল এবং গভীর মনোযোগ দিয়ে কম্পিউটার স্ক্রিনে চোখ রাখল। তবে সেই মুহূর্ত থেকে সারার মধ্যে এক বিরাট পরিবর্তন চলে এলো। আগে তাও তিথি বা অনিকের সাথে কাজের ফাঁকে একটা মৃদু কথা বা হাসির বিনিময় হতো, কিন্তু সারার মুখাবয় যেন এক জীবন্ত পাথরে পরিণত হলো। সে অফিসে আসে, রোবটের মতো নিখুঁতভাবে নিজের দায়িত্ব পালন করে, আর সময় হওয়া মাত্রই ফাইল গুছিয়ে বেরিয়ে যায়। প্রয়োজন ছাড়া তার মুখ থেকে একটা শব্দও বের হয় না। তার এই নিথর নীরবতা আর চোখের হিমশীতল পেশাদারিত্ব সবচেয়ে বেশি পুরাতো লাগলো কায়ানকে। কায়ান নিজের অহংকার আর জেদের বশে কথাটা বললেও সারার ওই স্পষ্ট জবাব তাকে এক তীব্র অপরাধবোধের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। বিকেলের দিকে কায়ান একটা জরুরি ফাইলের জন্য নিজের কেবিনের ইন্টারকম থেকে সারাকে কল করল। মিস সারা, ইউকে ক্লায়েন্টের লিগেল ড্রাফটটা নিয়ে আসুন। আসছি স্যার। সারার কণ্ঠস্বরে কোনো রাগ বা অভিমান নেই, কেবল এক অচেনা দূরত্বে ঘেরা পেশাদারিত্ব। কয়েক মিনিটের মধ্যে সারা কেবিনে ঢুকল। সে ফাইলটা কায়ানের টেবিলের উপর রেখে এক কদম পিছিয়ে হাত দুটো সামনে জড়ো করে দাঁড়ালো। কায়ান ফাইলটা না দেখে সারার মুখের দিকে তাকালো। সারার চোখ দুটো একদম শান্ত, কিন্তু সেখানে কায়ানের জন্য আর সেই আগের শ্রদ্ধা বা সম্মানের আলোটুকু নেই, যা কায়ানকে ইদানিং এক অদ্ভুত মানসিক শান্তি দিত। কায়ান ল্যাপটপের স্ক্রিনটা আলতো করে নামিয়ে রাখল। সে সোজা হয়ে বসে তার স্বভাবসুলভ গম্ভীর ও তীক্ষ্ণ গলায় বলল, গতকালকের প্রজেক্টের কস্ট শিটটা বেশ ভালো হয়েছে। বোর্ড অফ ডিরেক্টরস এটার প্রশংসা করেছে। ইউ ডিড এ গুড জব। সারা চোখের পলক না ফেলে মাপা গলায় বলল, ধন্যবাদ স্যার, ওটা আমার দায়িত্ব ছিল। আর কোনো কাজ আছে? কায়ান সারার এই অতিরিক্ত আনুষ্ঠানিকতা আর চোখের ভেতরের দেয়ালটা সহ করতে পারছিল না। সে নিজের স্বভাবসুলভ গাম্ভীর্য বজায় রেখেই কিছুটা থমথমে গলায় বলল, আপনার কাজের কোয়ালিটি নিয়ে আমার কোনো প্রশ্ন নেই মিস সারা, তবে অফিসের পরিবেশটা কাজের জায়গায় স্বাভাবিক থাকা প্রয়োজন। অতিরিক্ত নীরবতা অনেক সময় কাজের মনোযোগ নষ্ট করে। সারা কায়ানের কথার ভেতরের আসল অস্বস্তিটা বুঝতে পারল। কায়ান যে নিজের করা অপমানের গিল্ট থেকে কথাটা ঘুরিয়ে বলেছে, তা সারার বুঝতে বাকি রইল না। সে বিনীত কিন্তু অত্যন্ত ধীর কণ্ঠে বলল, স্যার, আমার নীরবতা আমার কাজে কোনো প্রভাব ফেলছে না। আপনার দেওয়া প্রতিটি ফাইল আমি নিখুঁতভাবে সাবমিট করেছি। আমি এখানে শুধু আমার কাজটুকু করতে আসি, অন্য কিছু নয়। আপনার যদি আর কোনো অফিসিয়াল ইনস্ট্রাকশন না থাকে, তবে আমি কি এখন আসতে পারি? কায়ান কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। সারার তীব্র দূরত্ব কায়ানের অহংকারী মনকে এক লহমায় স্তব্ধ করে দিল। সে নিজের ভেতরের অস্থিরতা আড়াল করতে শুধু আলতো করে মাথা নাড়ল, আর সারা নিঃশব্দে কেবিন থেকে বেরিয়ে গেল। কায়ান নিজের টেবিলের ওপর রাখা পেন হোল্ডারটার দিকে তাকিয়ে রইল। তার চোয়াল শক্ত হয়ে উঠল নিজের ওপর এই রাগে। সন্ধ্যায় অফিস শেষ করে সারা যখন অনিকদের ফ্ল্যাটে ফিরল, তখন বাসার ঘরে রিদান খেলনা গাড়ি নিয়ে খেলছিল। সারাকে দরজায় দেখেই রিদান সব ফেলে দৌড়ে এসে সারার পা জড়িয়ে ধরল। আম্মু, তুমি এসেছো? আমি তোমার জন্য ড্রয়িং করেছি, দেখবে? সারার মুখে সেই সারাদিনের পাথুরে গাম্ভীর্যতা
মুহূর্তের মধ্যে কর্পূরের মতো উড়ে গেল। তার চোখে মুখে ফুটে উঠল এক স্বর্গীয় নিখাদ মাতৃত্বের হাসি। সে হাঁটু গেড়ে বসে রিদানকে জড়িয়ে ধরে কপালে একটা গভীর চুমু খেলল। তাই নাকি বাবা? আমার সোনা বাবাটা কি ড্রয়িং করেছে দেখি। সারার গলার স্বর এখন পরম মায়ায় জড়ানো। রিদানকে কোলে নিয়ে সারা যখন হাসছিল, তখন দরজার আড়ালে দাঁড়িয়ে তিথি আর অনিক উনাদের দিকে তাকিয়েছিল। তিথি একটা দীর্ঘশ্বাস ফেলে অনিককে বলল, দেখেছিস অনিক, সারা মেয়েটা সারাদিন অফিসে কেমন যেন একটা খোলসের মধ্যে বন্দি থাকে। কেউ ওনাকে হাসতে দেখে না, কারো সাথে বাড়তি একটা কথাও বলে না। ওনার সব হাসি, সব আনন্দ শুধু এই রিদানকে ঘিরেই। অনেক গম্ভীর হয়ে বলল, আসলে কায়ান স্যার ওনার আত্মসম্মানে কোথাও একটা বড় আঘাত করে ফেলেছেন। কায়ান স্যার মানুষ হিসেবে অত্যন্ত নীতিবান, কিন্তু ওনার এই অতিরিক্ত জেদি আর সন্দেহপ্রবণ স্বভাবটার জন্য উনি নিজেই ইদানিং কেমন অন্যরকম ব্যবহার করছেন। আমি অফিসে ওনার চোখ মুখে সেই অপরাধ বোধটা পরিষ্কার দেখেছি। কিন্তু উনি তো রায়ান কবির কায়ান, সহজে নিজের ভুল স্বীকার করার মানুষ উনি নন। পরদিন সকালে কায়ান গ্রুপে এক জরুরি ঘোষণা এলো। আগামী সপ্তাহে দুবাইতে একটি আন্তর্জাতিক বিজনেস সাবমিট হতে যাচ্ছে, যেখানে কায়ান গ্রুপের পক্ষে সিইও কায়ান নিজে এবং ওনার প্রধান সহকারী হিসাবে সারাকে যেতে হবে। প্রজেক্টের সমস্ত লিগেল আর ফাইন্যান্সিয়াল ড্রাফট সারার হাতে তৈরি, তাই ওনাকে ছাড়া এই ডিল ফাইনাল করা অসম্ভব। নোটিশটি পাওয়ার পর সারা কায়ানের কেবিনে গিয়ে দাঁড়ালো। তার চোখে এবার কিছুটা দ্বিধা। স্যার, দুবাই ট্যুরের ব্যাপারে। কায়ান ল্যাপটপ থেকে মুখ তুলে তাকালো। সে সারার চোখের দ্বিধাটা পড়তে পেরে অথচ আদেশসূচক গলায় বলল, আমি জানি আপনি কি ভাবছেন মিস সারা। রিদানের দায়িত্ব এই কয়েক দিনের জন্য আমার মা আর তিথি আনন্দের সাথে নেবেন। মা নিজেই আমাকে বলেছেন উনি রিদানকে নিজের কাছে রাখবেন। এটা সম্পূর্ণ অফিসিয়াল ট্যুর এবং কায়ান গ্রুপের জন্য এই ডিলটা খুব ইম্পর্ট্যান্ট। আশা করি আপনি আপনার প্রফেশনালিজম বজায় রাখবেন। সারা এক মুহূর্ত ভাবল, তারপর নিজের ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং এই চাকরির প্রতি নিজের দায়িত্ববোধ থেকে শান্ত গলায় বলল, ঠিক আছে স্যার, আই উইল বি রেডি। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থেকে যখন তারা বের হলো, তখন দুপুরের তপ্ত রোদ চারদিকে। কায়ান বরাবরের মতোই গম্ভীর, চোখে সানগ্লাস। তার পেছনে ট্রলি ব্যাগ হাতে শান্ত মুখে হেঁটে আসছে সারা। পুরোটা পথ বিমানে তারা পাশাপাশি বসে এসেছে, কিন্তু কাজের প্রয়োজনের বাইরে কায়ান একটি শব্দ উচ্চারণ করেনি, আর সারাও নিজের চোখের পাতা ল্যাপটপের স্ক্রিন থেকে সরায়নি। এয়ারপোর্টের বাহিরে কায়ান গ্রুপের দুবাই ব্রাঞ্চের গাড়ি অপেক্ষা করছিল। কায়ান গাড়ির পেছনের সিটে বসার পর সারা স্বাভাবিকভাবেই সামনের সিটে বসতে যাচ্ছিল, কিন্তু কায়ান জানালার কাছ নামিয়ে শীতল গলায় বলল, মিস সারা, পেছনের সিটে এসে বসুন। ড্রাইভের সময়ে আমাদের বিকেলের প্রেজেন্টেশনের ফাইলটা আরেকবার রিচেক করতে হবে। সারা এক মুহূর্ত থমকে দাঁড়ালো, তারপর কোনো কথা না বাড়িয়ে পেছনের সিটে কায়ানের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসল। পুরোটা রাস্তা কায়ান ফাইলের বিভিন্ন পয়েন্ট নিয়ে নিখুঁতভাবে ইনস্ট্রাকশন দিয়ে গেল। সারাও অত্যন্ত চটপটে উপায়ে ট্যাব সেগুলো নোট করে নিল। কায়ান লক্ষ্য করল সারার প্রফেশনালিজম অসাধারণ। পার্সোনাল লাইফের কোনো রেশ সে কাজের জায়গায় আসতে দিচ্ছে না। হোটেল দুবাই মেরিনাতে পৌঁছানোর পর কায়ান বলল, আমাদের হাতে মাত্র 2 ঘন্টা সময় আছে মিস সারা। ফ্রেশ হয়ে ঠিক 4টার লবিতে চলে আসবেন। ক্লায়েন্টরা আমাদের জন্য বুর্জ খলিফার কর্পোরেট লাউঞ্জে অপেক্ষা করছেন। সারা শুধু মাথা নেড়ে নিজের রুমের দিকে চলে গেল। বিকাল 4টা। বুর্জ খলিফার 122 তলার কর্পোরেট কনফারেন্স রুমে দুবাইয়ের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট জয়েন্ট আল মাকতুব গ্রুপের বোর্ড মেম্বাররা বসে আছেন। ডিলটি কায়ান গ্রুপের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং কোটি টাকার প্রজেক্ট। মিটিং শুরু হতেই কায়ান অত্যন্ত চমৎকারভাবে প্রেজেন্টেশন দিতে শুরু করলো। তার লিডারশিপ কোয়ালিটি আর গাম্ভীর্য পুরো রুমের পরিবেশকে নিয়ন্ত্রণ করছিল। কিন্তু মিড টাইমে এসে যখন লিগেল কমপ্লায়েন্স
আর ট্যাক্সেশনের জটিল হিসাব নিয়ে আলোচনা শুরু হলো, তখন আল মাকসুদ গ্রুপের চিফ লিগ্যাল অফিসার একটি কঠিন প্রশ্ন ছুড়ে দিলেন। পয়েন্টটি বেশ জটিল ছিল, যা কায়ানেরও তাৎক্ষণিকভাবে কিছুটা ভাবিয়ে তুলল। ঠিক তখনই সারা অত্যন্ত শান্ত কিন্তু আত্মবিশ্বাসী গলায় আরবি এবং ইংরেজি মিশিয়ে কথা বলা শুরু করল। সে নিখুঁতভাবে ইন্টারন্যাশনাল ট্রেড লয়ের ধারাগুলো উল্লেখ করে ক্লায়েন্টদের সমস্ত সন্দেহের অবসান ঘটিয়ে দিল। সারার এই ক্ষুরধার বুদ্ধিমত্তা, ভাষাজ্ঞান এবং উপস্থিত বুদ্ধি দেখে কনফারেন্স রুমের সবাই স্তব্ধ হয়ে গেল। মিটিং শেষে আল মাকসুদ গ্রুপের প্রধান কায়ানের সাথে হ্যান্ডশেক করতে করতে বললেন, মিস্টার কায়ান, আপনার প্রজেক্ট তো দারুণ বটেই, তবে আপনার অ্যাসিস্ট্যান্ট মিস সারা একজন জিনিয়াস। উনি যেভাবে আমাদের লিগেল পয়েন্টটা হ্যান্ডেল করেছেন তার সত্যিই প্রশংসনীয়। কায়ান সারার দিকে তাকালো। সারা তখনও ফাইল গোছাতে ব্যস্ত। তার মুখে কোনো বাড়তি অহংকার বা আনন্দের বহিঃপ্রকাশ নেই, যেন এটা খুবই সাধারণ একটা কাজ ছিল। কায়ান নিজের অহংকারী মনে এক অদ্ভুত ধাক্কা খেল। সে দীর্ঘ গলায় ক্লায়েন্টকে বলল, থ্যাংক ইউ। কায়ান গ্রুপ সবসময় সেরা ট্যালেন্টদেরই সাথে রাখে। হোটেলের ফেরার পথে গাড়ির ভেতরে নীরবতাটা এবার যেন আরও বেশি ভারী হয়ে উঠল। কায়ান বারবার জানালার বাইরে দুবাইয়ের নিয়ন আলোর দিকে তাকাচ্ছিল, কিন্তু তার অবসাদ্য দৃষ্টি বরাবর পাশের সিটে বসা সারার দিকে চলে যাচ্ছিল। সারার ক্লান্তিতে চোখ বন্ধ করে সিটে মাথা হেলিয়ে রেখেছে। কায়ান নিজের ভেতরের ইগো আর জেদের সাথে লড়াই করছিল। সারার এই কৃতিত্বের জন্য তাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত, এটা তার প্রফেশনাল এথিক্সের মধ্যে পড়ে। কিন্তু সারা যেভাবে তাকে এড়িয়ে চলছে তাতে কায়ানের ইগোতে লাগছিল। অবশেষে গাড়ি যখন হোটেলের সামনে এসে থামল, সারা নামার জন্য দরজার লক খুলতে যাবে, ঠিক তখন কায়ান গম্ভীর অথচ কিছুটা নিচু স্বরে বলল, মিস সারা। সারা হাত থামিয়ে কায়ানের দিকে তাকালো। কায়ান সোজা সারার চোখের দিকে তাকিয়ে তার সেই অনমনীয় গলায় বলল, আজকে কনফারেন্সে লিগেল পয়েন্টটা আপনি যেভাবে হ্যান্ডেল করেছেন তা সত্যিই ভালো ছিল। কায়ান গ্রুপের সিইও হিসেবে আমি আপনাকে কাজের প্রশংসা করছি। সারার মুখে কোনো হাসি ফুটল না। সে কায়ানের এই প্রশংসা খুব সাধারণভাবেই নিল। মাপা গলায় বলল, ধন্যবাদ স্যার, এটা আমার দায়িত্ব ছিল। শুভরাত্রি। কথাটা বলেই সারা গাড়ি থেকে নেমে হোটেলের ভেতরে চলে গেল। কায়ান গাড়ির ভেতরে স্তব্ধ হয়ে বসে রইল। সে বুঝতে পারল সে প্রশংসার আড়ালে আসলে সারার সাথে সেই জমে থাকা বরফটা গলাতে চেয়েছিল, কিন্তু সারা তাকে সেই সুযোগটাই দিল না। সে কাজের প্রশংসাটাকে কাজের জায়গায় রেখে পার্সোনাল দূরত্বটা ঠিক আগের মতোই বজায় রাখল। কায়ান নিজের হাতটা স্টিয়ারিং হুইলে জোরে আঘাত করে মনে মনে বলল, কেন এই মেয়েটার সামনে এলে আমার নিজেকে এত অসহায় লাগে। দুবাই মেরিনা হোটেলের কনফারেন্স হলে আল মাকসুদ গ্রুপের পক্ষ থেকে এক সাকসেস ডিনারের আয়োজন করা হয়েছিল। ডিলটি সই হওয়ার খুশিতে কায়ান গ্রুপের স্থানীয় ডিরেক্টররাও সেখানে উপস্থিত ছিলেন। সেই সিইও হিসেবে রায়ান কাবির কায়ানকে সেখানে উপস্থিত থাকতেই হতো। রাত 8টা। কায়ান নিখুঁত ব্ল্যাক স্যুট পরে হলে প্রবেশ করল। তার চোখ দুটি অজান্তেই হলের চারপাশে স্ক্যান করে নিল। ঠিক তখনই হলরুমের প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকল সারা। এতদিন অফিসে সারাকে খুব সাধারণ সুতির থ্রি পিস বা চাদর জড়ানো অবস্থাতেই দেখা যেত, যেখানে তার লম্বা চুলগুলো সবসময় একটি সাধারণ খোপা বা ক্লিপে বন্দি থাকত। কিন্তু আজকের কর্পোরেট ডিনারের জন্য সে পরে এসেছে একটি নেভি ব্লু রঙের মার্জিত কাতান শাড়ি। লম্বা ঘন কালো চুলগুলো পিঠময় আলগা করে ছেড়ে দেওয়া। তার ফর্সা মুখে কোনো চড়া মেকআপ নেই, শুধু চোখের কোণে সামান্য কাজল আর ঠোঁটে হালকা রঙের লিপস্টিক। সারার ওই রূপের মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না, ছিল এক তীব্র আভিজাত্য আর ব্যক্তিত্বের দীপ্তি। হলের অনেকেই সারার দিকে মুগ্ধ চোখে তাকালো। কায়ান যখন সারাকে দেখল, তার হাতের ওয়াইন গ্লাসটি এক মুহূর্তের জন্য থমকে গেল। কায়ানের রকচটা আর কঠোর মনটা যেন কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে রইল। সে নিজেই অজান্তেই সারার দিক থেকে চোখ সরাতে পারছিল না।
কিন্তু পরক্ষণেই নিজের প্রবল অহংকার আর ইগো ছাড়া দিয়ে উঠল। সে গ্লাসটা টেবিলে ঠক করে নামিয়ে রেখে মুখটা ঘুরিয়ে নিল। মনে মনে নিজেকে কড়া শাসনে বাঁধল। ও জাস্ট তোমার অ্যাসিস্ট্যান্ট কায়ান, ফোকাস অন দ্য বিজনেস। পুরো অনুষ্ঠান জুড়ে সারা এক কোণে একটি টেবিলের পাশে শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। একজন ফরেন ইনভেস্টর এসে তার সাথে কাজের ব্যাপারে কথা বলতে চাইলেন। সারা অত্যন্ত মার্জিত ও পেশাদারি ভঙ্গিতে তাদের সাথে কথা বলল, তবে তার মুখ থেকে সেই চেনা পাথুরে গম্ভীরতা একটুও কমল না। তার এই মৌনতা যেন আজকে তাকে আরও বেশি দুর্বেদ্য করে তুলেছে। ডিনার শেষ হতে হতে রাত প্রায় 11টা বেজে গেল। দুবাইয়ের রাতের বাতাস তখন বেশ ঠান্ডা। সারা ক্লান্ত শরীর নিয়ে হোটেলের করিডোর দিয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে কায়ানের ভারী জুতো জোড়ার শব্দ শোনা গেল। মিস সারা। কায়ানের গলার স্বর করিডোরের নীরবতা ভেঙে সারার কানে পৌঁছালো। সারা থমকে দাঁড়িয়ে ঘুরে তাকালো। কায়ানের কোটের বোতামগুলো খোলা, টাইটা কিছুটা আলগা করা। বোঝা যাচ্ছিল সেও মানসিকভাবে বেশ ক্লান্ত। সারা বিনীত কিন্তু দূরত্বের দেয়াল বজায় রেখে বলল, জি স্যার, কোনো জরুরি কাজ আছে? কায়ান সারার একদম কাছাকাছি এসে দাঁড়ালো। সারার পিঠময় ছড়ানো কালো চুলের গোছা আর তার শাড়ির মার্জিত রূপ কায়ানের চোখের তীক্ষ্ণতাকে যেন কিছুটা স্নান করে দিচ্ছিল। কায়ান তার পকেটে হাত দিয়ে রেখে গম্ভীর গলায় বলল, আগামীকাল সকাল 8টায় আমাদের ঢাকার ফ্লাইট। প্রজেক্টের সমস্ত হার্ড কপি ফাইলগুলো গুছিয়ে আমার রুমে ড্রপ করে দেবেন। আমি রাতে একবার ওগুলো রিচেক করব। সারা কায়ানের চোখের দিকে তাকালো। সেই চোখে অপরাধবোধ নাকি অহংকার তা বোঝা মুশকিল। সারা শান্ত কণ্ঠে বলল, ফাইলগুলো অলরেডি রেডি করে আপনার রুমের ডোর লকে ড্রপ বক্সে রেখে এসেছি স্যার। আপনার টেবিলে যাওয়ার প্রয়োজন হবে না। সারার এই আগাম প্রস্তুতি আর নিখুঁত প্রফেশনালিজম কায়ানকে আবার এক ধাক্কা দিল। কায়ান বুঝতে পারল সারা তাকে কাজের বাইরে একটি সেকেন্ডও মুখোমুখি হওয়ার সুযোগ দিতে চায় না। কায়ানের ভেতরের রকচটা স্বভাবটা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইল। সে চোয়াল শক্ত করে বলল, আপনার এই অতিরিক্ত দূরত্ব মেইনটেইন করার চেষ্টাটা কিন্তু কাজের ক্ষেত্রে কিছুটা অ্যারোগেন্স, অহংকার বলে মনে হতে পারে মিস সারা। আই ডোন্ট লাইক দিস টাইপ অফ অ্যাটিটিউড ইন মাই স্টাফ। এই অন্যায় অভিযোগে সারার চোখের দৃষ্টি এবার কিছুটা ধারালো হয়ে উঠল। সে এক কদম এগিয়ে এসে কায়ানের চোখের দিকে সোজা তাকিয়ে অত্যন্ত ধীর গলায় বলল, স্যার, কায়ান গ্রুপের নিয়ম অনুযায়ী এমপ্লয়িদের পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ মিক্সড করা আপনি টলারেট করেন না। আপনি নিজেই আমাকে বলেছিলেন যেন আপনার মায়ের কাছে নিজের পার্সোনাল স্ট্রাগল দেখিয়ে সিম্প্যাথি গেইন না করি। আমি শুধু আপনার সেই নির্দেশটাই অক্ষরে অক্ষরে পালন করছি। কাজের জায়গায় আমার কোনো অবহেলা নেই। এর বাহিরে আপনার সাথে আমার কোনো কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনি আমার বস আর আমি আপনার এমপ্লয়ি, এর বেশি কিছু নয়। সারার এই স্পষ্ট, যৌক্তিক আর আত্মসম্মানবোধে ভরা উত্তর কায়ানকে পুরোপুরি বাকরুদ্ধ করে দিল। যে কায়ান এক ধমকে বাঘা বাঘা ডিরেক্টরদের কাঁপিয়ে দেয়, সে আজ এই একটা মেয়ের মার্জিত কথার সামনে দাঁড়িয়ে নিজের সব যুক্তি হারিয়ে ফেলল। সারা আর এক মুহূর্তও দাঁড়ালো না। একটি মৃদু মাথা ঝুঁকিয়ে সে নিজের রুমের দিকে হেঁটে চলে গেল। কায়ান করিডোরের মাঝখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার ভেতরের ইগো আর জেদ আজ সারার আত্মসম্মানের কাছে বড় এক ধাক্কা খেয়েছে। সে বুঝতে পেরেছে সে সারাকে যতটা দূরে ঠেলে দিতে চেয়েছিল, সারা নিজের সম্মানের খাতিরে তার চেয়েও 1000 গুণ দূরে চলে গেছে। আর এই দূরত্বটা এখন কায়ানের নিজেরই বুকেই এক তীব্র যন্ত্রণার মতো বিঁধছে। কায়ান নিজের ঘরের দরজাটা সজোরে বন্ধ করে শার্টের কলারটা টেনে খুলে ফেলল। নিজের এই অবাধ্য অনুভূতির ওপর তার নিয়ন্ত্রণ ক্রমশ হারিয়ে যাচ্ছে। পরদিন দুপুর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গাড়ি এসে থামল। দুবাই থেকে পুরোটা পথ তারা একদম নীরব ছিল।
এয়ারপোর্ট থেকে বের হতেই দেখা গেল কায়ানের গাড়ি আর অনিকের গাড়ি পাশাপাশি দাঁড়িয়ে। অনিকের গাড়ির পেছনের সিট থেকে 4 বছরের রিদান তার ছোট ছোট পায়ে দৌড়ে এসে আম্মু বলে চিৎকার করে সারার পা জড়িয়ে ধরল। সারার মুখে সেই দুদিনের পাথুরে গম্ভীর্যতা যেন 1 সেকেন্ডে কর্পূরের মতো উড়ে গেল। তার চোখে মুখে ফুটে উঠল এক স্বর্গীয় নিখাদ মাতৃত্বের হাসি। সে হাঁটু গেড়ে বসে রিদানকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরল। আমার সোনা বাবাটা, দাদু ভাইয়ের কাছে লক্ষ্মী ছেলে হয়েছিলে। সারার গলার স্বর এমন পরম মায়ায় জড়ানো, সে রিদানের কপালে একের পর এক চুমু খাচ্ছিল আর হাসছিল। কায়ান নিজের গাড়ির দরজার কাছে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। সারার এই অকৃত্রিম পবিত্র হাসিটা সে দুবাইতে এত দামি ডিনারে বা সাফল্যের মাঝেও দেখতে পায়নি, যা আজ তার 4 বছরের ছেলের জন্য অনায়াসে বের হয়ে এলো। কায়ানের বুকের ভেতর কেমন যেন একটা ওলটপালট হয়ে গেল। সে অনুভব করল এই হাসির যোগ্যতা বা এই বিশ্বাসের জায়গাটা সে নিজের জেদ আর রুক্ষতা দিয়ে অনেক আগেই হারিয়ে ফেলেছে। রিদান হঠাৎ কায়ানকে দেখে সারার কোল থেকে মাথা বাড়িয়ে হাত নাড়ল। কায়ান আঙ্কেল, তুমি আমার আম্মুকে পচা দুবাই থেকে নিয়ে এসেছো। থ্যাংক ইউ। কায়ান রিদানের দিকে তাকিয়ে নিজের ভেতরের সমস্ত কঠোরতা ভুলে একটা মৃদু হাসল। তারপর গম্ভীর মুখে অনিককে বলল, আগামীকাল সারাদিন মিস সারাকে অফিসিয়াল লিড দেওয়া হলো। দুবাই ট্যুরের পর ওনার রেস্ট প্রয়োজন। অনেক সাবধানে নিয়ে যেও। কায়ান নিজের গাড়িতে গিয়ে বসল। গাড়ি স্টার্ট নেওয়ার পর সে লুকিং গ্লাসে দেখল সারা রিদানকে কোলে নিয়ে অনিকের গাড়ির দিকে যাচ্ছে। তার মুখে এখনও সেই মায়াবী হাসি। কায়ান একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করল। সে বুঝতে পারছে এই অস্পৃশ্য অনুভূতির মাঝে সে নিজেই নিজের অজান্তেই একটা আলোর খোঁজ করছে, যা সে কোনো দিন স্বীকার করতে পারবে না। কোনো দিন না, চলবে। আজকের পর্ব কেমন হয়েছে বন্ধুরা জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।